চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ দিল্লির সুলতানি শাসন এই চ্যাপ্টার বা এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। সুলতান কে, অর্থাৎ দিল্লিতে কিভাবে এই সুলতান তার সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন, চলো সেই দিকে আমরা আলোকপাত করি। মোহাম্মদ ঘুরি তার যে জায়গাগুলি দখল করেছিলেন বা জয় করেছিলেন, তার মারা যাওয়ার পর সেই জায়গাগুলি চারজন অনুচরদের মধ্যে ভাগ হয়ে যায়। দেখো, তাজউদ্দিন ইয়ালদুজ পেয়েছিলেন কি? পেয়েছিলেন গজনির অধিকার পেয়েছেন তাজউদ্দিন ইয়ালদুজ। নাসিরউদ্দিন কোবাচা মুলতান এবং উচ এর শাসক হয়েছিলেন। বখতিয়ার খলজি বাংলার শাসক হয়েছিলেন। আর লাহোর ও দিল্লির অধিকার থাকে কার হাতে? কুতুবউদ্দিন আইবকের হাতে। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে বা আসতে পারে যে মোহাম্মদ ঘুরি কবে মারা যান, তার অঞ্চলগুলি কাদের মধ্যে বণ্টিত হয়েছিল, তাদের নাম আলোচনা করো। দেখো, পরে আসি। পরে এই কুতুবউদ্দিন আইবক দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে দিল্লিতে কুতুবউদ্দিন আইবক কি সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সুলতান একটি উপাধি এবং তুর্কি শাসকেরা অনেকেই এই উপাধি গ্রহণ করতেন। তোমাদের প্রশ্ন আসতে তুর্কি শাসক কারা? দেখো, মধ্য এশিয়ার যে বিস্তীর্ণ অঞ্চল, বর্তমানে কাজাকিস্তান, তুর্কিস্তান, উজবেকিস্তান, এই যে জায়গাগুলি, তুরস্ক, এই জায়গাগুলি যে সমস্ত যাযাবররা বসবাস করত, সেই যাযাবররা, দুর্ধর্ষ যাযাবর জাতিরা কোনো সময় কোনো কালে দিল্লিতে এসেছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশে বা উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল। তারাই তুর্কি নামে পরিচিত। তাহলে সেই তুর্কিরা কি সুলতান নামে বা সুলতান নামে পরিচিত ছিলেন। অর্থাৎ আদতে আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব, আর কি ক্ষমতা, এইসব। এবং যে অঞ্চলে এই সুলতানের কর্তৃত্ব চলতো তাদের বলা হতো সুলতানাত বা সুলতানি। কি বললাম? অর্থাৎ সুলতান যে অঞ্চলে কি করত, অর্থাৎ সুলতানের যে অঞ্চলের উপর কর্তৃত্ব থাকতো সেই অঞ্চলটাকে বলা হতো সুলতানাত। এবং দিল্লিকে কেন্দ্র করে সুলতানের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল, তাই তার নাম দিল্লি সুলতানি বা সুলতানাত। ক্লিয়ার? তাহলে পরে দেখো, এই যে দিল্লির সুলতান হলেন, অর্থাৎ কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতান হলেন, এই সুলতানের সঙ্গে খলিফাদের কি সম্পর্ক, অর্থাৎ সুলতান এবং খলিফাদের সম্পর্ক কি? দেখো, হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতে যিনি প্রধান শাসক হন তার নাম হচ্ছে খলিফা। তাহলে হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতে বা মুসলমানদের প্রধান ধর্মগুরু হচ্ছেন বা প্রধান প্রশাসক ছিলেন খলিফা। তিনি অর্থাৎ মুসলমানদের যে অঞ্চলে ক্ষমতা বা কর্তৃত্ব ছিল সেই অঞ্চলের প্রকৃত শাসক তিনি ছিলেন এবং তিনি ছিলেন ধর্মীয় গুরু। অর্থাৎ ইসলাম জগতে বা মুসলমানদের কাছে তার নির্দেশ, তার উপদেশই শিরোধার্য ছিল। অর্থাৎ তিনি যেটা বলতেন সেটা মুসলমানদের কাছে সেটা ছিল অবধারিত এবং সেটা অপরিবর্তনীয় উপদেশ। তাহলে এই দিল্লি সুলতানি উপরেও আদতে খলিফার অধিকার ছিল। ত্রয়োদশ শতকে মুসলমানদের কর্তৃত্ব ছিল বিশাল অঞ্চল জুড়ে।
এবং একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চলে শাসন করা প্রায় অসম্ভব ছিল। তাই খলিফাদের থেকে অনুমতি নিয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্যক্তি শাসন করতেন। তেমনই একটি অঞ্চল হচ্ছে ভারতবর্ষ বা সুলতান বা হিন্দুস্থান। তাহলে সেই হিন্দুস্থানের শাসকের নাম ছিল সুলতান। এমনি সুলতানের মানে যারা সুলতান হতেন তারা খলিফার কাছ থেকে যে নির্দেশ পেতেন সেটা যে খুব মেনে চলতেন তা নয়। তবে মাঝে মধ্যে এই সুলতান হওয়া নিয়ে তালগোল পাকা তৈরি হতো, অর্থাৎ সমস্যা তৈরি হতো, কে সুলতান হবে, কী সুলতান হবে। তখন এই এই যে খলিফা, এই খলিফার অনুমোদন প্রয়োজন হতো, অর্থাৎ সেই মীমাংসা, সেই সমস্যার মীমাংসা করে দেওয়ার শেষ ঠিকানা হতো খলিফার নির্দেশ। তাহলে সেই খলিফা কাছ কাছ থেকে, অর্থাৎ যে অঞ্চলে যিনি শাসক থাকতেন সেই অঞ্চলের তিনি উপহার সামগ্রী পাঠিয়ে দিতেন কার কাছে? খলিফার কাছে। এবং তিনি তার নির্দেশ মতন তিনি যদি নির্দেশ দিতেন, অনুমোদন দিতেন, তাহলে তিনি সেই অঞ্চলের সুলতান হতেন এবং সেই সুলতান সেই অনুমতি বাকিরা কখনো নাকচ করতো না, অর্থাৎ তারা সেটা মেনে নিত। তেমনি একটি গোলযোগ তৈরি হয়েছিল, কখন? গোলযোগ পাকিয়ে ছিল যখন দিল্লিতে তাজউদ্দিন ইয়ালদুস গজনির শাসক হয়েও দিল্লির উপর অধিকার কায়েম করতে চেয়েছিলেন। তাহলে কখন এই পরিস্থিতিটা তৈরি হয়েছিল? পরিস্থিতি তৈরি হয়েছিল যখন দিল্লিতে, অর্থাৎ কুতুবউদ্দিন আইবক এই যে গজনির তাজউদ্দিন ইয়ালদুস এর কর্তৃত্ব মানতে চাইলেন না বা মেনে নিলেন না। তখন গজনির সঙ্গে দিল্লির যে সম্পর্ক, সেই সম্পর্ক কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল সমস্ত সম্পর্ক। তখন কুতুবউদ্দিন আইবক, এই কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ যখন দিল্লির সুলতান হলেন, তখন এই সমস্যা বা এই যে গোলযোগ, এই গোলযোগ জটিল আকার ধারণ করে এবং একে তো মানে এর পিছনে কারণ ছিল। দেখো, ইলতুৎমিশ কুতুবউদ্দিনের জামাই ছিল, ছেলে নন। অর্থাৎ তার উপরে যে নাসিরউদ্দিন কুবাচা, এই নাসিরউদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর এবং পাঞ্জাবের অনেকটা অংশ দখল করে নিয়েছিলেন। অন্য অঞ্চলেও ক্ষমতাবান, মানে অন্যান্য অঞ্চলে ক্ষমতাবান তুর্কিরা যারা আমির নামে পরিচিত, তাহলে পরীক্ষায় আসতেই পারে আমির কাদের বলা হতো? তাহলে ক্ষমতাবান তুর্কিদের বলা হতো আমির। কি বললাম? ক্ষমতাবান তুর্কিদের বলা হতো আমির। তাদের কর্তৃত্ব চলতে লাগলো। ফলে ইলতুৎমিশ কি বিপদে পড়লেন এবং কেউ তাকে দিল্লির সুলতান বলে মানতে চান না এবং তারা তার অধিকার নিয়ে বা তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তাহলে বিষয়টা বোঝা গেছে, কুতুবউদ্দিন আইবকের জামাই যখন দিল্লির সিংহাসনে বসলেন বা সুলতান হলেন, তখন এই যে খলিফার অনুমোদন, এই অনুমোদন অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল এবং সেই অনুমোদন পাওয়ার জন্য মানে কোন পরিস্থিতিতে ইলতুৎমিশ খলিফার অনুমোদন প্রার্থনা করেছেন সেটি এই চ্যাপ্টারে রয়েছে। এবং ইলতুৎমিশ দিল্লির সুলতানিতে নিজের অধিকার বজায় রাখার জন্য খলিফার অনুমতি প্রার্থনা করলেন বা অনুমোদন প্রার্থনা করলেন এবং দিল্লি সুলতান ইলতুৎমিশ খলিফার কাছে নানা উপহার পাঠান এবং তার বদলে খলিফাদের মানে বাগদাদের খলিফা, এখানে দেখো প্রশ্ন আসে যে বাগদাদের খলিফা কোথায় থাকতেন? বাগদাদে থাকতেন। বাগদাদের যে খলিফা, সেই খলিফা ইলতুৎমিশকে দূর্বাস এবং খিলাত পাঠান। কি বললাম? ইলতুৎমিশ তাকে দূর্বাস এবং খিলাত পাঠান এবং দিল্লিতে সুলতানিতে যে দিল্লির সুলতানি, সেই দিল্লি সুলতানিতে ইলতুৎমিশের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বের অনুমোদন তিনি দেন। এবং তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দূর্বাস এবং খিলাত কি? দেখো, দূর্বাস এবং খিলাত স্বাধীন শাসনের প্রতীকদণ্ড হচ্ছে দূর্বাস। কি বললাম? স্বাধীন শাসনের প্রতীক হচ্ছে দূর্বাস এবং খিলাত কি? আনুষ্ঠানিক, অর্থাৎ শাসন করার আনুষ্ঠানিক যে পোশাক, অর্থাৎ রাজপোশাক, সেই পোশাকের নাম হচ্ছে কি? রাজপোশাকের নাম হচ্ছে খিলাত। এবার অনুমতি বা অনুমোদন পাওয়া গেল কোথা থেকে?
অনুমোদন পাওয়া গেল বাগদাদ থেকে, খলিফার কাছ থেকে। এবং এই অনুমোদন খলিফা ইলতুৎমিশ পেলেন কবে? 1229 খ্রিস্টাব্দে। তাহলে প্রশ্ন আমি বারবার বলছি, খাতা নিয়ে বা বইতে এই প্রশ্নগুলি লিখে রাখো এবং সেই অনুসারে মুখস্থ করো। এই যে ছুটির পড়া, দীর্ঘদিন স্কুল ছুটি থাকছে, এবং এই প্রশ্নগুলি তোমরা রিভাইজ করো, প্রশ্নগুলি পড়ো। তাহলে হবে কি, পরীক্ষায় মানে বেশি সময় পাওয়া যাবে না। দ্বিতীয় সামেটিভ পরীক্ষা, এই দ্বিতীয় সামেটিভ পরীক্ষার যেহেতু স্কুলের সিলেবাস নাও শেষ হতে পারে, তোমরা বাড়ি বসে এগুলি দেখো, লেখা শুরু করো বা মুখস্থ করো। তাহলে সুলতানরা তাদের মুদ্রায় নিজেদের খলিফার প্রতিনিধি বলে খোদাই করতেন। কি বললাম? সুলতানরা যে মুদ্রা প্রচলন করতেন, সেই মুদ্রায় খলিফার প্রতিনিধি হিসাবে নিজেদের খোদাই করতেন। এবং প্রতি শুক্রবারে খলিফা সমাজে মানে নামাজে খলিফার নাম বলতেন। মোহাম্মদ বিন তুগলক এর আমলেও এই মুদ্রায় খলিফা যেদের নাম, সেই নাম তিনি বন্ধ করে দেন। এবং বন্ধ করলেও পরবর্তীকালে তিনি বিভিন্ন বিদ্রোহের সম্মুখীন হন, এবং সেই বিদ্রোহের সম্মুখীন হওয়ার পর তিনি আবার মুদ্রায় নিজের এই খলিফার নাম লিখতে শুরু করেন। এবার দেখো, ফিরোজ শাহ তুগলক 2 বার খলিফার কাছে অনুমোদন প্রার্থনা করেছিলেন। এরপর থেকে এই যে ফিরোজ শাহ তুগলক শেষবারের মতন দিল্লির শাসক হিসাবে তিনি অনুমতি প্রার্থনা করেছেন। এরপর থেকে দিল্লির যে সুলতানরা তারা আর খলিফার কাছ থেকে অনুমতি চাওয়ার যে প্রথা, সেই প্রথা বন্ধ করে দেন বা চাওয়া বন্ধ করে দেন। দেখো, অর্থাৎ আমরা এর থেকে বুঝলাম, এই অংশ থেকে বুঝলাম যে সবসময় যে দিল্লির যারা সুলতান হতেন, সেই সুলতানরা খলিফার কাছ থেকে অনুমতি প্রার্থনা করতেন এমন নয়। এই অনুমতি প্রার্থনা তখনই হতো যখন শাসন এবং অধিকারের ন্যায্যতার প্রশ্ন উঠত। কি বললাম? শাসন এবং অধিকারের ন্যায্যতার প্রশ্ন উঠত। শাসন এবং অধিকারের ন্যায্যতার প্রশ্ন উঠত, তখনই সুলতানরা খলিফার কাছ থেকে কি করতেন? অনুমতি প্রার্থনা করতেন বা আনুগত্য স্বীকার করতে চাইতেন। এবং কাজের দিক দিয়ে দিল্লি সুলতানরা প্রায় চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন, এবং খলিফারা কেউ দূর পাকিস্তান মানে হিন্দুস্তান, সেই হিন্দুস্তানের ব্যাপারে নাক গলাতেন না। এইভাবে দিল্লি সুলতান বা সুলতানি নিজেদের মতন করে ভারতবর্ষ বা হিন্দুস্তানে শাসন করতে শুরু করে বা শাসন করে। দেখো, এইভাবে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে যে শাসন ব্যবস্থা, অর্থাৎ দিল্লি সুলতানি শাসন ব্যবস্থার প্রথম পর্বে যে ঘটনাটি ঘটেছিল একটু খেয়াল করো। দেখো, কুতুবউদ্দিন আইবক যখন দিল্লিতে সুলতানি তুর্কি শাসন স্বাধীনভাবে বিকাশ করতে শুরু করেন বা তার দ্বারা বিকশিত হয়, এবং মামেলুক সুলতানরা ছিলেন এই ইলবারি তুর্কি। তাহলে মামেলুক অর্থাৎ বা দাসবংশ, এটা কিন্তু পরীক্ষায় আসে যে কুতুবউদ্দিন আইবক যে রাজবংশের প্রচলন করেছিলেন, সেই রাজবংশের নাম কি? মামেলুক বা দাসবংশ। ইলতুৎমিশ 1211 থেকে 36 খ্রিস্টাব্দে, এই সময় তিনি দিল্লিতে সুলতানি রাজত্ব করেন। এই সময় তাকে 3টি সমস্যার সম্মুখীন হতে হয়। কি বললাম? 3টি সমস্যার সম্মুখীন হতে হয়। কাকে 3টি সমস্যার সম্মুখীন হতে হয়? কুতুবউদ্দিন আইবককে 3টি সমস্যার ইলতুৎমিশকে 3টি সমস্যার সম্মুখীন হতে হয়। কি কি? পরীক্ষায় ধরে নাও, এটি খুব আসে যে কি কি সমস্যায়। প্রথমত, কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিরোধী যে শক্তি রয়েছে, সেই শক্তিকে দমন করা যায়। কি বললাম? কিভাবে বিরোধী যে সাম্রাজ্যে যে তার বিরোধী যারা ছিল, সেই বিরোধীদের কিভাবে দমন করা যায় সেটা। দ্বিতীয়, কিভাবে মধ্য এশিয়ার যে দুর্ধর্ষ মঙ্গল শক্তি রয়েছে, সেই মঙ্গল শক্তিদের কিভাবে তাদের মোকাবেলা করা যায়। এবং সর্বোপরি, কিভাবে সুলতানিতে এমন এক রাজবংশ তৈরি করা যায় যাতে তার মৃত্যুর পরেও উত্তরাধিকারীরা গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে। তাহলে এই ইলতুৎমিশের এই যে 3টি সমস্যা, এই 3টি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যখন তিনি দিল্লিতে সুলতানি সুলতান হিসাবে শাসন করেছিলেন। তাহলে আর একবার যদি তোমরা একটু খেয়াল করো
যে এইটা পরীক্ষায় আসার মতন প্রশ্ন, যে তিনটি সমস্যাগুলি কি কি ছিল, যেগুলি সম্মুখীন হতে হয়েছিল ইলতুৎমিশকে। ১ নম্বর কি বললাম, প্রথমত যে তার যে সাম্রাজ্যে বিরোধী শক্তি ছিল তাদের কিভাবে দমন করা যায় সেটি। দেখো দ্বিতীয়ত কি, দ্বিতীয় যে ব্যাপারটি ছিল যে মধ্য এশিয়ার দুর্ধর্ষ যে মঙ্গল শক্তি, সেই মঙ্গল শক্তিকে কিভাবে মোকাবেলা করা যায়, আর চতুর্থত সুলতানিতে এমন এক রাজবংশ প্রতিষ্ঠা করা যে রাজবংশ পরবর্তীকালে তার মৃত্যুর পরে গোলযোগ ছাড়াই সিংহাসনে বসতে পারে। এবং এই তিনটি বিষয় কিন্তু সমাধান করতে পেরেছিলেন ইলতুৎমিশ। দেখো তিনি কি করেছিলেন, প্রথম যে তিনি কৌশলে মঙ্গলদের সঙ্গে সরাসরি যুদ্ধ যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে এড়িয়ে যান এবং ইলতুৎমিশ ক্রমাগত যুদ্ধের মধ্য দিয়ে যে তার যে বিরোধী সেই বিরোধীদের তিনি দমন করতে পেরেছিলেন। এবং তিনি এমন এক রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন যার তার মৃত্যুর পরেও ৩০ বছর শাসন করেছিল। কি বললাম, এমন এক রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন তিনি যা তার মৃত্যুর পরেও এই রাজবংশ কত বছর, প্রায় ৩০ বছর শাসন করেছিল। দেখো ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া। তার শাসনকাল ছিল ১২৩৬ থেকে ৪০, অর্থাৎ ৪ বছর বা ৩.৫ বছরের মতন সময় তিনি দিল্লির সুলতান ছিলেন। এবং তার যে সুলতানি, সেই সুলতানি দুটি দিক দিয়ে খুব উল্লেখযোগ্য। কি সেই দিক দুটি, দেখো অর্থাৎ তিনি প্রথম এবং শেষ একজন নারী যিনি দিল্লি মসনদে বসেছিলেন। কি বললাম, তিনি প্রথম এবং শেষবারের একজন নারী যিনি দিল্লি সিংহাসনে বসেছিলেন। দ্বিতীয়ত সুলতান ও তুর্কি অভিজাত অর্থাৎ চিহলগানি সদস্যদের মধ্যে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও জটিল আকার ধারণ করে। অর্থাৎ তার সঙ্গে সুলতানের সঙ্গে তুর্কি সেই অভিজাতদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও জটিল আকার ধারণ করে। তাহলে এই দুটি ক্ষেত্রে অর্থাৎ তিনি নারী হিসাবে সার্থক এবং তার সঙ্গে তুর্কি অভিজাত যারা চিহলগানি নামে পরিচিত, তাদের সঙ্গে তার সম্পর্ক জটিল আকার ধারণ করে। এবং ইলতুৎমিশের সন্তানদের মধ্যে রাজিয়া ছিলেন যোগ্যতম। নারী সিংহাসনে বসা নিয়ে অভিজাতদের একটি অংশের মধ্যে তার বিরুদ্ধে আপত্তি ছিল। এবং ইলতুৎমিশের এক ছেলে অল্প দিনের জন্য সিংহাসনে বসেছিলেন, কিন্তু রাজিয়াই ছিলেন প্রকৃতপক্ষে উত্তরাধিকারী। এবং রাজিয়া সিংহাসনে বসে তিনি কি করেছিলেন, সেনাবাহিনী, অভিজাতদের একাংশ এবং দিল্লির সাধারণ লোকদের সমর্থন পান। অর্থাৎ তিনি যে সেনাবাহিনীর সমর্থন পেয়েছিলেন, অভিজাতদের একটা অংশের সমর্থন পেয়েছিলেন এবং সাধারণ যে লোকজন, সেই লোকজনদের সমর্থন পেয়েছিলেন। উলেমা অর্থাৎ মুসলমানদের যে ধর্মীয় গুরুরা ধর্মচর্চা করতেন, সেই উলেমাদের আপত্তি সত্ত্বেও তিনি কি করেছিলেন, যে রাজিয়াদের অমুসলিমদের উপর জিজিয়া কর তুলে দেন। দেখো জিজিয়া কর বলতে ধর্মীয় কর কে বোঝানো হয়। এবং জিজিয়া কর তখনকার দিনে যারা মুসলমান ছাড়া অন্য ধর্মের লোক ছিল, তাদের ধর্মচর্চা করার জন্য সরকারকে রীতিমতন ট্যাক্স দিতে হতো বা কর দিতে হতো। এটি হচ্ছে জিজিয়া কর। তাহলে এই জিজিয়া কর তিনি তুলে দিয়েছিলেন কাদের আপত্তি সত্ত্বেও, উলেমাদের আপত্তি সত্ত্বেও। তাহলে অন্যদিকে তুর্কি অভিজাতরা মনে করেছিলেন যে রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছেন। এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল, তারা গোড়া থেকেই তার বিরোধিতা করতে শুরু করে। তাহলে এখানে দেখো আমরা বারবার একটা কথা বলছি যে সুলতান রাজিয়া একটা মেয়েকে কিভাবে সুলতান বলা হয়, এই নিয়ে তোমাদের মনে প্রশ্ন জাগছে। দেখো সুলতান রাজিয়া নারী হয়েও তার উপাধি ছিল সুলতান। রাজিয়া নারী হলেও তার উপাধি ছিল কি, সুলতান। আসলে আরবি ভাষায় সুলতানা কথার অর্থ হচ্ছে সুলতানের স্ত্রী, কিন্তু রাজিয়া কোনো সুলতানের স্ত্রী ছিলেন না। এবং রাজিয়া
তার যে মুদ্রা, সেই মুদ্রাতেও তিনি নিজেকে সুলতান বলে দাবি করেছেন। এবং সেই সময়কার একজন ঐতিহাসিক মিনহাজি সিরাজ, সেই মিনহাজি সিরাজও জাজিয়াকে কি বলেছেন? সুলতান বলেই উল্লেখ করেছেন। তাহলে এই তাহলে বিভিন্ন পক্ষের যে বিরোধিতা, সেই বিরোধিতা সত্ত্বেও সুলতান রাজিয়া প্রায় 3.5 বছর সিংহাসনে বসেছিলেন এবং শাসন করেছিলেন। এরপরে 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয় এবং এর কয়েক বছরের মধ্যে দিল্লি যে তুর্কি অভিজাতদের সঙ্গে সুলতান ইলতুৎমিশের যে বংশধর, সেই বংশধরদের লড়াই চলতে থাকে এবং ইলতুৎমিশের বড় ছেলে নাসিরুদ্দিন মহম্মদ শাহের রাজত্বকালে একজন তুর্কি আমির শক্তিশালী হয়ে ওঠেন এবং তার নাম হয় গিয়াসউদ্দিন বলবন এবং তিনি 1266 খ্রিস্টাব্দে নিজেকে দিল্লি সুলতান বলে নিজেকে ঘোষণা করেন এবং ইলতুৎমিশের বংশের যে শাসন, সেটি অবসান ঘটে এবং শুরু হয় নতুন এক অধ্যায়। এরপর থেকে বলবন এবং তার উত্তরসূরিরা আরও প্রায় 3 দশক অর্থাৎ 30 বছর 3.5 দশক শাসন করেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে ইলতুৎমিশের পরে তার ছেলে নাসিরুদ্দিন মহম্মদ শাসন করেছিলেন এবং এরপরে গিয়াসউদ্দিন বলবন দিল্লি সিংহাসনে বসেন এবং তিনি কবে সুলতান হন? 1266 খ্রিস্টাব্দে। গিয়াসউদ্দিন বলবন একটি শক্তিশালী কেন্দ্রভূত শাসন প্রতিষ্ঠা করেন এবং এই সময় দিল্লির প্রধান সমস্যা ছিল ভিতরের বিদ্রোহ। বলবন কঠোর হাতে সেইগুলিকে দমন করেন এবং রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য তিনি দরবারে সিজদা এবং পায়বাস প্রথা চালু করেন, যার মাধ্যমে তিনি দেখাতে চাইতেন যে সুলতান হচ্ছেন সাধারণ মানুষ বা অভিজাতদের থেকে উঁচু বা বেশি ক্ষমতার অধিকারী। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে, সিজদা এবং পায়বাস কি? তাহলে সিজদা হচ্ছে এবং পায়বাস দুটি পারস্যিক প্রথা এবং সেখানে বলা হতো সিজদা হচ্ছে সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম, অর্থাৎ একেবারে মাটির সঙ্গে শুয়ে পড়ে প্রণাম করতে হতো এবং সুলতানের পদযুগলকে চুম্বন করতে হতো, যার নাম হচ্ছে পায়বাস। তাহলে এই সব ঘটনার মধ্যে দিয়ে সেই সময় ত্রয়োদশ শতক, এই সমস্ত ঘটনা ঘটছে, সেই সময়টা হচ্ছে ত্রয়োদশ শতক এবং এই শতকে গঙ্গা যমুনার মধ্যবর্তী যে দোয়াব অঞ্চল, সেই দোয়াব অঞ্চলে সুলতানি শাসনের ভিত্তি পাকা হয়ে গেছে এবং সেখানকার সুলতানরা বন কেটে ফেলে এবং শিকারী ও পশুপালকদের তাড়িয়ে দিয়ে ওই অঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতিকে প্রজুত করেছিলেন এবং তারা কৃষকদের মধ্যে জমি বিলি করেছিলেন এবং নতুন নতুন শহর এবং দুর্গ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এই যে জায়গাগুলি আমরা দেখলাম যে এখানে গিয়াসউদ্দিন বলবনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে এবং পরীক্ষায় বললাম যে সিজদা এবং পায়বাস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে মুখস্থ করো। কে প্রচলন করেছিল, এর অর্থ কী? এরপরে আসি সুলতানি এবং উত্তরাধিকার, অর্থাৎ সুলতান এর পরে কে সুলতান হবে বা সুলতানের মৃত্যু ঘটলে কী হবে, এই উত্তরাধিকার নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেটি পড়ব। দেখো, সুলতানি প্রধান শাসক হলেন, অর্থাৎ সুলতানি প্রধান শাসক হচ্ছে সুলতান। একজন সুলতান মারা গেলে পরে কে সিংহাসনে বসবে তা নিয়ে অনেক সময় সমস্যা দেখা দিত। যেমন তোমরা আগেই একটু আলোচনা করেছি, ইলতুৎমিশ যখন 1236 খ্রিস্টাব্দে মারা যান, তখন আলাউদ্দিন খলজি যখন 1296 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে কাটিয়েছিলেন এবং এই সময় কিন্তু প্রায় এই যে 1200 ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত এই যে 60 বছর, এই 60 বছরে অন্তত 10 জন সুলতান দিল্লি শাসন করেছিলেন এবং এত কম সময়ে এই যে ঘন ঘন শাসক পরিবর্তন হয়েছিল এবং যাতে ফলে সুলতানি শাসনের যে ভিত্তি, সেই ভিত্তি নড়বড় হয়ে গিয়েছিল এবং সেই কারণে কে পরবর্তী সুলতান হবে, অভিজাতরা না তারপরে সন্তানরা, এই নিয়ে বারবার সমস্যা দেখা দিয়েছে এবং এর ফলে একাধিক সময়ে এই উত্তরাধিকার যে অধিকার নিয়ে প্রশ্ন, সেই প্রশ্নের ফলে এই অল্প সময়ের মধ্যে একাধিক ব্যক্তি সুলতান হয়েছিলেন। চলো
এতক্ষণ যে আমরা পড়লাম এই বিষয়গুলো মোটামুটি উত্তর ভারতে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ সুলতানি শাসন উত্তর ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার দক্ষিণ ভারতে কিভাবে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল বা বিস্তার ঘটেছিল সেটা পড়ব। দেখো, প্রথম দিকে বললাম যে প্রথম দিকে তুর্কি শাসনে মানে সুলতানদের শাসন উত্তর ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর সুলতানরা দক্ষিণ ভারতে বা দাক্ষিণাত্যে ক্ষমতা বিস্তারে মন দেন এবং আলাউদ্দিন খলজি দিল্লির প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্য বিস্তার ঘটান। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা মুখস্থ করবে যে কে প্রথম দক্ষিণ ভারতে সুলতানি শাসন বিস্তার করেছিলেন। তাহলে কি উত্তর হবে? আলাউদ্দিন খলজি। এবং এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন কে? মালিক কাফুর। তাহলে আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি ছিল? মালিক কাফুর। এবার প্রশ্ন, এখানে একটি প্রশ্ন যেটা টিকা হিসাবে আসে, সেটা হচ্ছে খলজি বিপ্লব। দেখো, 1209 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি, নাম কি বললাম? জালালউদ্দিন ফিরোজ খলজি। ইনি বলবনদের যে বংশধর, সেই বংশধরকে ক্ষমতা থেকে সরিয়ে দিল্লি সুলতান হয়। এই যে ঘটনা, এই ঘটনাকেই খলজি বিপ্লব বলে। তাহলে কি বললাম? যে 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবন বংশের যারা ক্ষমতায় ছিল, সেই বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে তিনি সুলতান হলেন। কোথায়? দিল্লিতে। এই যে ঘটনা, অর্থাৎ সুলতান পরিবর্তনের যে ঘটনা, এই ঘটনাকে খলজি ঘটিয়েছিলেন, অর্থাৎ জালালউদ্দিন খলজি ঘটিয়েছিলেন, সেই জন্য একে খলজি বিপ্লব বলা হয়। চলো পরের দেখি আমরা খলজি বিপ্লবের পরে কিভাবে দিল্লিতে সুলতানি শাসক আরও সামনের দিকে এগিয়েছিল। দেখো, সালটা খ্রিস্টীয় চতুর্দশ পঞ্চদশ শতক। এই চতুর্দশ পঞ্চদশ শতকে কী ঘটে হয়েছিল? দেখো, প্রথম যে 20 বছর, এই যে খলজি বংশের যে প্রথম 20 বছরে যে যারা সুলতান ছিলেন, সেই সুলতানরা শাসন করার পর তুগলক বংশের গিয়াসউদ্দিন তুগলক, কি বললাম? গিয়াসউদ্দিন তুগলক। এই গিয়াসউদ্দিন তুগলকের ছেলে মোহাম্মদ বিন তুগলক দিল্লিতে সিংহাসন বসেন এবং তুগলক বংশের অন্যতম প্রধান শাসক ছিলেন। এবং তোমাদের এর থেকে প্রশ্ন আসতে পারে যে দিল্লিতে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা বলবেন গিয়াসউদ্দিন তুগলক। তার বড় ছেলের নাম কি ছিল? মোহাম্মদ তুগলক। এবং এই সময়, এই যে যখন মোহাম্মদ তুগলক শাসন করছেন, এই সময় আফ্রিকা মহাদেশের মরক্কো অঞ্চলে তানজিয়ার যে শহর, সেই তানজিয়ার শহর থেকে একজন অধিবাসী ইবন বতুতা এদেশে এসেছিলেন। কোন দেশে? ভারতবর্ষে এসেছিলেন। এবং তার লেখা বইয়ের নাম হচ্ছে অল রিহলা। এবং এই গ্রন্থ থেকেই ওই মোহাম্মদ বিন তুগলকের যে শাসনকাল, সেই শাসনকাল থেকে আমরা শাসনকাল সম্পর্কে জানতে পারি। তাহলে এখানে দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যে ইবন বতুতা কে ছিলেন, কোথা থেকে এসেছিলেন এবং তার লেখা বইয়ের নাম কি। দেখো, ইবন বতুতার যে বিবরণ, সেই বিবরণ থেকে আমরা কি জানতে পারি? মোহাম্মদ বিন তুগলকের সে যে শাসনকাল, সেই শাসনকালের সম্পর্কে একটা ধারণা পেতে পারি। দেখো, সেই বিবরণের একটি অংশ থেকে আমরা জানতে পারছি সেই সময়ে যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল, সেই সম্পর্কে আমরা জানব। দেখো, ইবন বতুতার সময় ডাক যে ব্যবস্থা, সেই ডাক ব্যবস্থা চিঠি পাঠানোর দুটি ব্যবস্থা ছিল। দেখো, প্রথম ঘোড়ার পিঠে যে ডাক ব্যবস্থা ছিল তাকে উলাক বলা হতো। তাহলে শর্ট কোশ্চেন, উলাক কাকে বলা হতো? যে ডাক ব্যবস্থা ছিল, সেই ডাক ব্যবস্থাকে কি বলা হতো? ঘোড়ার পিঠে যে ডাক ব্যবস্থা, সেই ডাক ব্যবস্থাকে উলাক বলা হতো। এবং এই ব্যবস্থায় প্রতি 4 মাইল অন্তর অন্তর ঘোড়ায় রাখার ব্যবস্থা ছিল। এবং পায়ে হেঁটে যে ডাক ব্যবস্থা ছিল তার নাম হচ্ছে দাওয়া। কি বলা হতো? পায়ে হেঁটে যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থার নাম কি ছিল? দাওয়া। এবং এই ব্যবস্থায় প্রত্যেক মাইলে 1/3 ঘনবসতির একটি গ্রাম থাকে এবং গ্রামের বাইরে 3টি তাঁবু থাকতো। তাহলে 3টে তাঁবু থাকতো। এই তাঁবুতে ডাকের লোকেরা সেখানে কোমর বেঁধে রওনা হওয়ার জন্য প্রস্তুত থাকতো। এদের প্রত্যেকের হাতে 2 হাতের লম্বা একটি লাঠি থাকতো। কি বললাম? প্রত্যেকের হাতে 2 হাতের একটি লম্বা থাকতো এবং লম্বা এই লাঠির মাথায় তামার ঘণ্টা বাঁধা থাকতো কয়েকটি। এবং
যখন শহর থেকে সংবাদবাহকগণ রওনা হয় তখন তাদের হাতে এক হাতে থাকতো এই লাঠি, অন্য হাতে থাকতো এই চিঠি। এই চিঠি এবং এই লাঠি যে যত দ্রুত সম্ভব পৌঁছে দিতে থাকে এবং দেশে কোনো লোক যদি নতুন লোকের আগমন ঘটতো তাহলে গোয়েন্দা বিভাগের কাছে এই লোকেরা চিঠি লিখে সুলতানকে জানাতো এবং সেই চিঠিতে কি কি থাকতো? সেই চিঠিতে নবাগত অর্থাৎ যে এসেছে তার নাম, তার দেহ এবং পোশাকের বর্ণনা, সঙ্গীদের সংখ্যা, চাকর বাকর, ঘোড়া ইত্যাদির বিবরণ থাকতো এবং পথ চলার সময় অথবা বিশ্রামের সময় তাদের যে কী ব্যবহার সে সমস্ত বিষয়গুলো থাকতো এই সমস্ত চিঠিতে। দেখো, এরপরে আসি মোহাম্মদ বিন তুগলকের। তোমরা মোহাম্মদ বিন তুগলকের তুঘলকি কাণ্ড কারখানা নিশ্চয়ই তোমরা এই মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে কম বেশি পরিচিত। আজকের দিনেও কোনো ব্যক্তির যদি খামখেয়ালি আচরণকে তুলনা করতে হয় তখন সেই খামখেয়ালিপনার আচরণকে তুঘলকি কাণ্ড কারখানা বলা হয়। কারণ মোহাম্মদ বিন তুগলকের এরকম তুঘলকি কাণ্ড কারখানা করতেন, যার কারণে তাকে পাগলা রাজাও বলা হতো। এবং এই কাজকর্মকে ঐতিহাসিকরা কি বলেন? তুঘলকি কাণ্ড কারখানা। কি সেই কাণ্ড কারখানা ছিল? দেখো, বাড়তি কর আদায় করার জন্য, এই যে বাড়তি যে কর আদায় করার জন্য এখানে যে শ্যাডো অংশটি দেখছো সেই শ্যাডো অংশতে তিনি রাজস্ব অর্থাৎ দোয়াব অঞ্চলে, গঙ্গা যমুনার যে দোয়াব অঞ্চলে তিনি রাজস্ব বাড়িয়েছিলেন। ঘটনা চক্রে ওই বছর ওইখানে অনাবৃষ্টি শুরু হয় এবং শস্যের ক্ষতি হয় এবং প্রজারা বাড়তি যে কর সেই কর দিতে পারেনি, তারা বিদ্রোহ শুরু করে এবং সুলতানের বাড়তি কর মুকুব করে দেয় সুলতান এবং নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ দেন এবং কৃষকদের সাহায্য করার জন্য তিনি ঋণ প্রকল্প অর্থাৎ তাকভি বলে একটা ঋণ প্রকল্প চালু করেন। এবং এছাড়া তাহলে এই প্রকল্প তিনি গ্রহণ করেছিলেন, কিন্তু এই প্রকল্প ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে দেখো, দিল্লির রাজধানী ছিল। এই দিল্লির রাজধানীতে এখান দিয়ে এই যে উত্তর দিক থেকে মঙ্গল আক্রমণের সম্ভাবনা এবং তিনি সুলতান হিসাবে দিল্লির অধিবাসীরা তাকে বিরোধিতা করতে শুরু করে। এই থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কি করেছিলেন? এই দেবগিরে অর্থাৎ দেবগিরি দক্ষিণ ভারতের দেবগিরে রাজধানী স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করেন এবং সে মতন সেখানে তিনি সে একটি শহর গড়ে তোলেন রাজধানী, তার নাম দেন দৌলতাবাদ। এই দৌলতাবাদে তিনি দিল্লির লোক সংখ্যা লোকজন দিয়ে তিনি রওনা দেন এবং পথে মধ্যে অনেক লোক মারা যান এবং এখানে যখন পৌঁছানো হয় কয়েক বছর সেখানে থাকার পর তিনি আবার সিদ্ধান্ত নেন তিনি দিল্লিতে ফিরে যাবেন। তাহলে এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাও তার ব্যর্থ হয়। এছাড়া এই সময় যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা হচ্ছে সোনা এবং রূপোর ঘাটতি, তখন ঘাটতি মেটানোর জন্য তিনি তামার মুদ্রা প্রচলন করেন এবং তামার মুদ্রা প্রচলন করার সময় তিনি যে হওয়ার সম্ভাবনা, সেই জাল হওয়ার সম্ভাবনা কথা মনে রেখে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি, যার ফলে বাজারে জাল মুদ্রায় ভরে যায় এবং তখন সম্রাট নিজে অর্থাৎ সুলতান মোহাম্মদ বিন তুগলক এই জাল মুদ্রা তুলে নেন এবং এর ফলে তার রাজকোষে ঘাটতি ঘটে। এছাড়া তিনি আরও যে ঘটনা যে সমস্যা পড়েছিলেন বা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি হচ্ছে তিনি অনভিজ্ঞ বা অনভিজাত যারা অভিজাত নয় এবং সাধারণ ব্যক্তিকে তিনি সিংহাসনে উঁচু পদে বসিয়েছিলেন এবং এদের মধ্যে একজনকে মদ তৈরি করতেন একজন নাপিত ছিলেন, একজন পাচক ছিলেন এবং দুজন মালি ছিলেন এবং তুর্কি অভিজাতদের ক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য এইভাবে সাধারণ হিন্দুস্তানিদের উপর তিনি নির্ভর করেছিলেন। অর্থাৎ আপাত দৃষ্টিতে তার যে সিদ্ধান্ত দেওয়া পরিকল্পনাগুলো ভালো দেখালেও কিন্তু বাস্তব ক্ষেত্রে সেগুলি ব্যর্থতার সম্মুখীন হয় এবং সেই কারণে তাকে অনেকেই পাগলা রাজা বলে অভিহিত করেছেন। মোহাম্মদ বিন তুগলকের পর দিল্লির সুলতান কে উত্তরাধিকারী হবেন তাই নিয়ে গোলযোগ তৈরি হয় এবং এরপরে ফিরোজ শাহ তুগলক দিল্লির সিংহাসনে বসেন। তিনি একাধারে যুদ্ধ বিগ্রহ করেছেন, তেমনি বেশ কিছু জনকল্যাণমূলক কাজও করেছেন।
ক্রমাগত যুদ্ধের ফলে তিনি এই সুলতানি শাসনের বাইরে চলে যাওয়া যে জায়গাগুলি, সেই জায়গাগুলির উপর দিল্লির যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। এর ফলে মনে হতে অনেকে তাকে একজন দক্ষ সামরিক নেতা হিসেবে মানতে চাননি। দেখো পরে এক এক করে দিল্লিতে যে সমস্ত সুলতানরা এসেছিলেন, মানে অর্থাৎ তুঘলক বংশের পরে সৈয়দ বংশ এবং লোধি বংশ, এই সৈয়দ বংশ এবং লোধি বংশের রাজারা যারা শাসন করেছিল, সেই সময় দিল্লির যে সুলতানি শাসনের এলাকা, সেই এলাকা আস্তে আস্তে ছোট হয়ে আসে এবং জৌনপুর, গুজরাট, মালওয়া, বাংলার যে স্বাধীন সুলতান রাজ্য গড়ে উঠতে থাকে